আহ উফ এই কুত্তি আমার চুল ছেড়ে যে বলতেছি, না হলে কিন্তু আমি তোর চুল টানতে টানতে ছিঁড়ে ফেলবো সব। না, ছাড়বো না। তুই আমার আব্বুকে কি বলে এসেছিস? তুই নাকি আমার আম্মুকে বলে এসেছিস আমার বান্ধবীর সাথে তুই ইটিস পিটিস করবি। হ্যাঁ, আমি তো এইসব কোনো কিছুই বলি নাই। আপনাকে আবার কে বলেছে যে আমি এইসব বলেছি? আমি তো আপনাদের বাড়িতে 2 দিন ধরে যাই না, আর আপনি আজকে সকাল সকাল এসে আমার মাথার চুল ধরে টানাটানি করে এসব বলতেছেন। তুই না বললে তাহলে মারিয়ার কাছে কে বলেছে যে তুই আমার বান্ধবীর সাথে ইটিস পিটিস করবি? তোর ইটিস পিটিস করার বয়স হয়েছে? কানের নিচে 2টা লাগিয়ে দিলে 1 বছর কানে কম শুনবি। আবার বলতেছিস সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি। ধরে নিলাম আমি বলেছি, এখন সিনিয়র মেয়ের সাথে প্রেম করলে আপনার কি সমস্যা? আর আমি তো আপনার বান্ধবীর সাথে প্রেম করব, এখানে আপনার সমস্যা কেন আসতেছে বারবার? আমার সমস্যা আসবে না তো কার সমস্যা আসবে? তুই কেন আমার বান্ধবীর সাথে ইটিস পিটিস করবি? আমি যদি আর কখনো শুনি তুই আমার বান্ধবীর সাথে ইটিস পিটিস করার কথা কাউকে বলেছিস, তাহলে তোর খবর আছে এই বলে দিলাম। দুপুর 2টার খবর ছড়িয়ে দিব। যা তো এখান থেকে, তোর জন্য আজকে আমার ঘুমটাই হারাম হয়ে গেছে। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর এই বজ্জাত মেয়ের জন্য আমার ঘুমটাও হারাম হয়েছে, মাথাটাও ব্যথা করে দিয়ে গেছে। তোর কপালে কাইল্লা পেতনি জামাই জুটবে এই বলে দিলাম। দেখা যাবে কাইল্লা পেতনি জামাই জোটে না কি সুন্দর জামাই জুটে। এটা তো তখনই দেখা যাবে যখন বিয়ে করব। তোকে শেষবারের মতো বলে যেতেছি, আর যাতে কাউকে আমার বান্ধবীর পিছে তুই না লাগিস। আর যাতে কখনো আমার বান্ধবীর পিছে তুই না লাগিস। তুই যদি আমার বান্ধবীর পিছে লেগে থাকিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। এই বলে মায়া চলে গেল। চলেন দুজনের পরিচয়টা করিয়ে ফেলি। আকাশ হচ্ছে এই গল্পের নায়ক। কিছুক্ষণ আগে যে মেয়ের সাথে ঝগড়া করেছে ওই মেয়েটার নাম হচ্ছে মায়া, আকাশের আব্বুর বন্ধুর মেয়ে। পাশাপাশি বাড়ি হওয়ার কারণে যখন তখন মায়া আকাশের বাড়িতে চলে আসতে পারে। আর আকাশও একটু ফাজিল টাইপের ছেলে, সে সবসময় সিনিয়র মেয়েদের পিছনেই পড়ে থাকে। মায়া এই সব দেখতে পারে না, এটার জন্য আজকে আকাশকে উদম কেলানি দিয়েছে। চলেন এখন গল্পে ফেরা যাক আস্তে আস্তে, বাকি সব কিছু জানতে পারবেন। একসাথে সব কিছু বলে দিলে গল্পটা তো মজা নষ্ট হয়ে যাবে। আকাশ বিছানা থেকে উঠে কোনো রকমে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে আবারও শুয়ে পড়ল। বিছানায় এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো সাবিনা। আকাশকে আবারও শুয়ে পড়তে দেখে সাবিনা বলতে লাগলো, কি রে আকাশ, তোর আবার কি হয়েছে? ঘুম থেকে উঠলি মাত্র আবার শুয়ে পড়তেছিস কেন? শরীর অসুস্থ নাকি জ্বর এসেছে তোর? আরে না আপু, জ্বর আসে নাই। সকাল সকাল ওই দজ্জাল মেয়েটা আমার রুমে এসে আমার মাথার চুল ধরে টানতে টানতে আমার মাথা ব্যথা করিয়ে দিয়ে চলে গেছে। এটার জন্য আর কি একটু কষ্ট হচ্ছে আমার। ও আচ্ছা, তুই মনে হয় কোনো কিছু অন্যায় করেছিস, সেটার জন্য তোর সাথে এরকম করেছে। মায়া একদম ভালো মেয়ে, ওর মতো ভালো মেয়ে এই জগতে আর 2টা হয় না। মানুষ বলে না, সামনাসামনি সবাই ভালো থাকে, কিন্তু ভিতরে ভিতরে কতটা শয়তান এটা একমাত্র আমি দেখলাম। চিন্তা করো না, তার আসল রূপ খুব শীঘ্রই বের করে আনবো আমি। আচ্ছা, দেখা যাবে কিভাবে তুই বের করে আনতে পারিস মায়ের আসল রূপ, আমিও দেখতে চাই। হ্যাঁ, দেখতে থাকো দেখতে থাকো, খুব শীঘ্রই বের করে আনতেছি। তবে একটা কথা মনে রাখো, ওই মেয়ের সাপোর্ট করলে হবে না, আমারও সাপোর্ট করতে হবে। আমার সাপোর্ট করলে ওই মেয়ের আসল রূপ বের করে আনতে পারবো। আচ্ছা, আমি তোকে সাপোর্ট করব, তুই শুধু ওই মেয়ের আসল রূপ বের করে আনবি। আর এখন তাড়াতাড়ি যা, নিচে গিয়ে খাবার খেয়ে কলেজে যা, একটুও দেরি করবি না। আকাশ চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের বান্ধবী শর্মিলা বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি আমার সাথে দেখা করো না কেন? মায়া বারণ করেছে নাকি আমার সাথে দেখা করার জন্য? না শর্মিলা আপু, মায়া আপু বারণ করে নাই। আপনি তো জানেন উনি তো একদম ঘাড়ত্যারা, উনার সাথে কথা বললেই কি আর না বললেই কি। সকালবেলা আমাকে কতক্ষণ মারধর করেছে। আমি নাকি আবার কখন বলেছি আপনার সাথে রুম ডেট করতে যাব। আকাশের কথা শেষ হতে না হতেই কোথা থেকে যেন মায়া এসে হাজির হয়ে গেল। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোকে যে সকালবেলা এতভাবে মারধর করলাম তোর শিক্ষা হয় নাই তাই না? একবার বাড়িতে চল। আজকে এরপরে তোকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। সিনিয়র মেয়েদের পেছনে লাগা এটা আমি বের করে দিব তোকে। ছাতার মাথা, আপনি কেন আমাদের মাঝে এসে বকবক করতেছেন? শর্মিলা আপু, আপনি বলতেছেন না কেন এই মেয়েটাকে এখান থেকে চলে যাওয়ার জন্য? আর এই মেয়েটাকে উগান্ডা থেকে পালিয়ে এসেছে নাকি এখানে এসে বকবক করতেছে? হ্যাঁ,
আমি তো উগান্ডা থেকে পালিয়ে এসেছি। তুই কেন এরকম করতেছিস তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম। তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের কাছেই বিচার দিব তোর নামে। যত পারো দিতে থাকো। প্রিন্সিপাল স্যার আমাকে কোনো কিছুই করবে না, কারণ প্রিন্সিপাল স্যার জানে আমি কী রকম ছেলে। এটার জন্য উনি আমাকে কোনো কিছুই করবে না। কেন, উনি কি তোর চাচা লাগে নাকি যে কোনো কিছুই করতে পারবে না তোর? আর তুই কি এমন বীর পুরুষ যে তোকে স্যার জানে? আমি যেমন বীরপুরুষই হই না কেন, স্যারের কাছে গেলেই জানতে পারবেন আমি কী রকম বীরপুরুষ এবং কতটা বই বের হয়েছে আমার নামে। শর্মিলা আপু, চলো এই মেয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই, আমরা ওইদিকে বসি গল্প করি। শর্মিলা, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকিস তাহলে তুই কখনোই আকাশের সাথে যাবি না। ওই লুচ্চা ছেলের সাথে গেলে তুই খুব খারাপ হয়ে যাবি। আমি আবার কখন ভালো ছিলাম যে তুই আমাকে এইসব কথা বলতেছিস? আমি তো ভালোই না, আমার আর খারাপ কি দেখবি? তবে রে দাঁড়া, তুই দেখ তোকে কি করি আমি। আকাশ ওইখান থেকে দৌড়ে চলে আসলো ক্লাসরুমে। শেষ বেঞ্চে বসে আছে আকাশ। এমন সময় আকাশের বন্ধু ফারহান আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই ওই মেয়েটার সাথে পারবি না যেন, তারপরও যাস কেন ওই মেয়ের কাছে? আসলে মামা, ওই মেয়েটার কাছে যাই অন্য একটা কারণে। মায়াকে কেন যেন আমার রাগাতে অনেক ভালো লাগে, এটার জন্য আমি তার কাছে যাই। কিন্তু মায়া আপু কি মনে করে এটা আমি জানি না। ও আচ্ছা, দেখ মামা, এসবে না গিয়ে তুই এক কাজ কর, শর্মিলা আপুর সাথে রিলেশনে যা। তারপরে দেখ, মায়া আপু আর হয়তো তোকে কিছু বলবে না। আরে সালা, আমি কি আর কম চেষ্টা করতেছি শর্মিলা আপুর সাথে রিলেশনে যাওয়ার জন্য? ওই মায়া সবসময় বাধা দেয়, তাহলে আমি শর্মিলা আপুর সাথে রিলেশনে যাব কি করে? ও আচ্ছা, বাধা দিলে তো আরও অনেক বেশি সমস্যা। যে করেই হোক একটা প্ল্যান তো করতেই হবে। তুই এক কাজ করিস, আমার কাছে তো শর্মিলা আপুর নাম্বার আছে। বিকেলবেলা আমি শর্মিলা আপুকে ফোন দিয়ে বলবো নি কফি শপে আসার জন্য। তুই ওইখানে থাকবি। তুই ওইখানে থাকলে আমি শর্মিলা আপুকে নিয়ে ওইখানে চলে গেলে তুই শর্মিলা আপুকে প্রপোজ করে ফেলবি। প্রপোজ করে ফেললে তো আর কোনো সমস্যা নেই, তাই না? না, আর কোনো সমস্যা নেই, তবে মায়া আপু যাতে জানতে না পারে এটা খেয়াল রাখতে হবে। শর্মিলাকে জানিয়ে দিতে হবে যাতে মায়া আপুকে না জানায় এই বিষয়টা। হ্যাঁ ঠিক বলছিস, যাতে মায়াকে না জানাই এই বিষয়টা। মায়াকে জানালে হয়তো কোনো সমস্যা করবে। ফারহান আর আকাশ কথা বলতে লাগলো। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো স্যার। সবাই কয়েকটা ক্লাস শেষ করে বাইরে বের হয়ে আসলো। ফারহান আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই তাহলে কফি শপের দিকে যা, আমি শর্মিলা আপুকে নিয়ে আসতেছি। আর সাথে রাকিবকে নিয়ে যাস। রাকিবকে নিয়ে গেলে যদি মায়া কিছু করতে যায় তাহলে রাকিব আটকাতে পারে। কারণ তো তুই জানিস রাকিব মায়াকে অনেক পছন্দ করে। মায়া রাকিবকে পছন্দ করে নাকি পছন্দ করে না এটা জানি না। আকাশ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মায়া ক্যান্টিনে চলে গেছে, আমরা এই ফাঁকে কোথাও চলে যাই। আমিও ভাবছিলাম আপনাকে ডেকে আনবো আপু। আপনি এক কাজ করেন, প্রায় 2 কিলোমিটার দূরে একটা কফি শপ আছে, ওইখানে গিয়ে আপনারা কথা বলেন আর আমি এদিকটা সামনে নিব। আর আপনি কিন্তু মায়াকে বলবেন না যে আপনি আকাশের সাথে রিলেশনে গেছেন। আমি কি পাগল হয়ে গেছি নাকি ওই মেয়েটাকে বলার জন্য আমি আকাশকে হারিয়ে ফেলবো? ওই মেয়েকে তো কখনোই বলবো না। আকাশ, চলো আমরা এখন যাই, না হলে আবার মায়া কখন চলে আসে তার কোনো খেয়াল নেই। এই বলেই শর্মিলা আর আকাশ একটা রিক্সা নিয়ে যেতে লাগলো সেই কফি শপে। অন্যদিকে ফারহান আর রাকিব বসে বসে কথা বলছে। এমন সময় মায়া আসলো। ফারহান আর রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ফারহান, তোদের সাথে তো আকাশ ছিল, সে কোথায়? হ্যাঁ, আমাদের সাথে তো ছিল, কিন্তু আমাদেরকে তো বলে গেছে ওয়াশরুমে চাপে। উপরের দিকে যেতে দেখলাম। 3 থেকে 4 মিনিট হয়েছে সে উপরে গেছে। কেন, কিছু বলবে নাকি তাকে? না, কিছু বলবো না, এমনিতেই আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা, যদি আকাশ নিচে আসে তাহলে বলিস আমার কাছে একটু যাওয়ার জন্য, তার সাথে কথা আছে আমার। আকাশ এখন আপনার বান্ধবীর সাথে ট্রেনিং করতে গিয়েছে, আর আসবে না আজকে। ঠিক আছে আপু, আকাশ নিচে আসলে আমি বলবো আপনি ডেকেছেন। আরেকটা কথা আপু, আপনারা যে এরকম করেন, কলেজের বাকি সবাই তো অন্য কিছু মনে করে। কলেজে এসব করবেন না, বাসায় যত পারেন করেন। আচ্ছা, আমি গেলাম তাহলে এখন। এই বলে মায়া ওখান থেকে চলে আসলো ক্যান্টিনের দিকে। এসে দেখে রূপালী বসে আছে। রূপালীকে দেখে মায়া বলতে লাগলো, কিরে রূপালী, শর্মিলা কোথায়? সে কখন ক্লাসরুমে গেছে, এখনো আসে নাই কেন? তুই দেখেছিস নাকি? হ্যাঁ, শর্মিলাকে তো দেখলাম আকাশের সাথে কোথায় যেন যাইতেছে এক রিক্সা করে। 10 থেকে 15 মিনিট হয়ে যাবে তারা গেছে।
কি বলতেছিস? 10 থেকে 15 মিনিট হয়ে গেছে তারা গেছে, কিন্তু আমি তো রাকিবকে জিজ্ঞাসা করলাম, রাকিব তো বলল সে ওয়াশরুমে গেছে। আমি নিজের চোখে দেখেছি তারা দুইজন রিকশায় উঠেছে। পরে কোথায় গেছে তা তো আর বলতে পারতেছি না। হয়তো তারা কোনো নিরিবিলি কফি শপে গেছে। তুই তো আবার জানিস তারা দুইজন চক্কর কাটার জন্য কি করতেছে। আকাশের বাচ্চার এত বড় সাহস হয়ে গেছে সে আমার বান্ধবী শর্মিলাকে নিয়ে কফি শপে চলে যায়, আর আমরা বললে সে বলে টাকা নাই। এটার বিচার আমি রাতে করব। এই বলে মায়া চলে আসলো ওইখান থেকে বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মায়া, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো? তোমার সাথে তো সব সময় আকাশ আসে, আজকে সে কোথায়? তোমার সাথে আসে নাই নাকি? আমার সাথে আসবে কেন? সে তো তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। আন্টি, আপনার ছেলেকে আমি মেরে ফেলবো। আপনার ছেলে কি বোঝে না আমি কেন এরকম করি তার সাথে সব সময়? আপনারা তো সব কিছু বুঝে ফেলেছেন, আপনার ছেলে বোঝে না কেন? এটা আমি কি করে বলবো মায়া? তুমি এক কাজ করো, আকাশকে একটু শাস্তি দাও, যাতে সে তোমার প্রতি আকর্ষণ হয় এবং তোমাকে আস্তে আস্তে বুঝতে শিখে যায়। তাহলেই তো সে তোমার প্রতি আকর্ষণ থাকবে এবং তোমাকে ভালোবাসবে। আমি কম চেষ্টা করি নাকি আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসার জন্য? কিন্তু আপনার ছেলে আমার ওই বান্ধবী শর্মিলার সাথে রিলেশন করতে গেছে। কি যে বলবো আপনার ছেলেকে? আসুক একবার, আসলে আমাকে ফোন দিবেন, আমি সাথে সাথে চলে যাব। ঠিক আছে, তুমি তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আকাশ বাড়িতে আসলে আমি তোমাকে ফোন দিয়ে জানিয়ে দেব। আর চিন্তা করো না, আকাশের সাথে তোমার বিয়ে হবে, অন্য কারো না। আমরা যেখানে রাজি থাকবো না সেখানে আকাশ বিয়ে করবে কিভাবে? তুমি নিশ্চিন্তে বাসায় যাও আর খাওয়া দাওয়া করো। মায়া চলে গেল তার বাসায় কলিং বেল দিতে। তার আম্মু এসে দরজা খুলে দিল। অন্যদিকে আকাশ শর্মিলাকে নিয়ে চলে আসলো সেই কফি শপে। দুজন বসে হাতে হাত রেখে কফি খাচ্ছে। এমন সময় আকাশ শর্মিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, শর্মিলা মায়া আপু যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারে তখন তুমি কি বলবে আপুকে? কি আর বলবো, বলবো যে আমরা রিলেশনে গেছি। আর সে তো তোমার সাথে এরকম ব্যবহার করে কেন? কলেজের অন্য কারোর সাথে তো এরকম ব্যবহার করে না। রাকিব তো তাকে পছন্দ করে, কই কখনো তো দেখি নাই রাকিবের সাথে ওই রকম ব্যবহার করতে বা রাকিবের সাথে কথা বলতে। আমি তো নিজেই জানি না যে মায়া আপু আমার সাথে ওই রকম করে কেন। আমি তো মায়া আপুকে কিছুই বলি না, উনি শুধু আমার সাথে এই রকম ব্যবহার করে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও, কফি খাও। আর এই নাও, আমার তরফ থেকে ছোট্ট একটা আংটি পরিয়ে দিলাম তোমাকে। দুজন কফি খেয়ে দুজনের বাসায় চলে গেল। আকাশ বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ ভিতরে একবার ওকে দিয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মায়া আপু এসেছে নাকি? হ্যাঁ এসেছিল, আবার তাদের বাসায় চলে গেছে। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার রেডি করতেছি। খাবার রেডি করতে হবে না, আমার ক্ষুধা নেই, আমি খাবার খাবো না এখন। এই বলে আকাশ ওইখান থেকে চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশের আম্মু ফোন দিল মায়াকে। মায়া কলটা রিসিভ করে বলতে লাগলো, আন্টি, আমি আসতেছি, আপনার আর বলতে হবে না। আমি ব্যালকনি থেকে দেখছি আকাশকে। আকাশ যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, আপনি কিন্তু আকাশের রুমের কাছে যাবেন না। ঠিক আছে, তবে এমন কোনো কাজ করো না যাতে আকাশের ক্ষতি হয়। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমার মন আর শান্তি পাবে না। বুঝতেই পারছো, মায়ের মন তো, তাই আর কি। মায়া কল তো কেটে দিয়ে চলে আসলো আকাশের বাসায়। আস্তে আস্তে আকাশের রুমের ভিতরে ঢুকে দেখে আকাশ ওয়াশরুমে। এটি দেখে মায়া বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ ওয়াশরুম থেকে গান গাইতে গাইতে বেরিয়ে এলো। বের হয়ে বিছানায় শুয়ে পড়লো আর মনে মনেই বলতে লাগলো, ইস, মনের ফিলিংসটা কতই না ছিল। শর্মিলার সাথে ছিলাম, আরও ইচ্ছা ছিল কিছুক্ষণ থাকার, কিন্তু সময় শেষ হয়ে এসেছে, তাই আর চলে এসেছে। যাক, আবার কালকে ঘুরতে যাব, তখন না হয় আবারও কিছুটা একা একা সময় কাটাবো। আকাশের কথা শেষ হতে না হতেই হুট করে মায়া কম্বলের নিচ থেকে বের হয়ে আকাশের বুকের উপরে উঠে বসে পড়ল। হঠাৎ আচমকা এরকম কিছু হবে আকাশ চিন্তা ভাবনাই করতে পারল না। মায়া আকাশের চুলে 2 হাত ধরে বলতে লাগলো, শর্মিলাকে নিয়ে ঘুরতে যেতে পারিস, তার সাথে টাঙ্কি মারতে পারিস, আমাকে নিয়ে গেলে কি সমস্যা তোর? আমি তোর সাথে কি এমন করেছি যে তুই আমাকে নিয়ে যেতে পারিস না? আমি কি দেখতে শুনতে শর্মিলার চাইতেও কালো নাকি? শর্মিলার চাইতেও অপছন্দ কোনটা? প্লিজ আপু, তুমি আমার উপর থেকে নেমে যাও, আমার ভালো লাগতেছে না এসব। আর তুমি প্রত্যেক দিন আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তোমার এই রকম ব্যবহারের কারণে আমি কোথাও গিয়ে শান্তি মতো থাকতে পারি না।
কারো সাথে যদি রিলেশনে যাই, তার সাথে সর্বোচ্চ 1 থেকে 2 দিন রিলেশন করতে পারি, এর বেশি রিলেশন করতে পারি না। তুমি সব সময় এরকম করো কেন আমাকে বলো তো? আমি সব সময় এরকম করি কেন এটা কি তুই বুঝিস না? না বুঝলে থাক, আমিও বুঝবো না। তবে তোকে প্রতিদিন এভাবে মারধর করব, তুই ঠিক একদিন বুঝে যাবি। এসব বলতে বলতে হঠাৎ মায়া আকাশের কপালে গালে সব জায়গায় চুমু দিতে লাগলো। পাগলের মতো চুমু দিতেছে মায়া আকাশকে। এদিকে আকাশ ছুটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ মায়া তার বুকের উপরে বসে আছে আর 2 হাত 2 দিকে সরিয়ে রেখেছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুমু দেওয়ার পর আকাশকে ছেড়ে দিয়ে মায়া আকাশের বুকের উপর থেকে উঠে পড়লো। কান্না করতে করতে চলে গেল তাদের বাসায়। আকাশের আম্মু অনেক ডাকাডাকি করেছে, কিন্তু মায়া শোনেনি। অন্যদিকে আকাশ তার রুমে শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার মায়া আপু, আমার সাথে এরকম করলো, আবার কান্না করতে করতে চলে গেল? বিষয়টা তো বুঝলাম না। হঠাৎ মায়া আপুর কি হয়েছে? মায়া আপু কি আমাকে ভালোবাসে, নাকি উনি এমনিতেই আমার সাথে এরকম দুষ্টামি ফাইজলামি করছে? দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 10টা। আকাশ বসে আছে খাবার টেবিলে। এমন সময় আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু, আকাশকে বাইরের দেশে পাঠিয়ে দাও। সে মায়ার কথা মতো একটুও চলে না। মায়া যদি তার কাছে কোনো কিছু চায়, তাহলে সে ওই কাজটা করে না। কি রে আকাশ, তোর আম্মু এসব কি বলতেছে? তুই সত্যি মায়ের কথা শুনিস না? আব্বু তোমরা কি পাগল হয়েছো? আমি ওই মেয়ের কথা শুনবো? ওই মেয়ে নিজে একটা পাগল, আবার আমি ওই মেয়ের কথা শুনে পাগল হতে চাই না। ঠিক আছে, তুই যেহেতু মায়াকে পাগল বললি, তাহলে এক কাজ কর, তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। আর কোনো দিন তোর এই মুখ দেখাবি না আমাকে। এইটা আবার কেমন কথা আব্বু? মায়ার কথা মতো চলতে হবে কেন? আর সে তো তোমার বন্ধুর মেয়ে, আমি তার কথা মতো চলবো কেন? তার কথা মতো চলবি, কারণ আমরা তাকে বলেছি তোর উপর অধিকার খাটানোর জন্য। সে যা যা বলবে তাই করতে হবে তোর। তুই একটুও কথা নড়বড় করতে পারবি না। যদি একটুও কথা নড়বড় করিস, তাহলে তোর খবর আছে। এই বাড়িতে থাকতে হলে মায়ার কথা মতো তোকে চলতে হবে। আকাশ চুপ করে রইল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সোফায়। এমন সময় আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পারবি তো তার কথা মতো চলতে? আকাশ, মায়াদের বাসায় যা এখন। মায়া যা যা বলবে তাই তাই করতে হবে তোর। তুই আলাদা রুমে থাকতে পারবি না, মায়ের রুমে থাকবি। মায়া যতক্ষণ না বলবে অন্য রুমে যাওয়ার জন্য, ততক্ষণ যাবি না। আকাশ চুপচাপ ওইখান থেকে উঠে চলে আসলো মায়াদের বাড়ির সামনে আর মনে মনে বলতে লাগলো, এই মেয়ে মনে হয় আমার আব্বু আম্মুকে তাবিজ করেছে, না হলে তো আমার আব্বু আম্মু এরকম কখনোই ছিল না। আজকে রাতে জিজ্ঞেস করব তাকে, খুব ভালো করে দেখি সে কি বলতে চায় আমাকে। এসব ভাবতে ভাবতেই আকাশ কলিং বেল দিয়ে দিল। এমন সময় মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ মায়ের আম্মুকে দেখে বলতে লাগলো, আন্টি, মায়া আপু কোথায়? তাকে তো দেখতেছি না। মায়া সেই তোমাদের বাড়ি থেকে এসে দরজা লাগিয়ে বসেছে, এখনো দরজা খোলে নাই। দুপুরেও খাওয়া দাওয়া করে নাই, রাত্রেও খাওয়া দাওয়া করে নাই। তোমার সাথে কি মায়ের ঝগড়া হয়েছে? না আন্টি, মায়া আপুর ঝগড়া হয় নাই। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। এই বলে আকাশ সোজা চলে আসলো মায়ার রুমের সামনে। দরজায় ঠিকঠাক আওয়াজ করতেই ভিতরে থেকে মায়া চিৎকার করে বলতে লাগলো, তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো? আমি তোমাদেরকে বলেছি না যে খাবার খাবো না? তারপরও তোমরা আমাকে বিরক্ত করতেছো কেন? আমি আপনার মা না, আমি আকাশ। দরজাটা খুলেন, আপনার সাথে কথা আছে। আকাশের কণ্ঠস্বর পেয়ে মায়া 2 মিনিট চুপ করে থেকে বিছানা থেকে উঠে চলে আসলো দরজার সামনে। দরজাটা খুলে দিতেই আকাশ রুমের ভিতরে প্রবেশ করলো। দরজাটা লাগিয়ে দিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি সমস্যা? দুপুরেরও খাবার খান নাই, রাতেও খাবার খান নাই, আপনার কি হয়েছে বলেন তো? আমার উপরে রেগে আছেন নাকি? আমি কারোর উপরে রেগে থাকি না। আর তুই এখানে এসেছিস কেন? তোকে কে বলেছে এখানে আসার জন্য? যা, তোর বাড়িতে চলে যা। আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই তোর। কাল থেকে আর তোকে বিরক্ত করব না, তুই তোর মতো চলবি। আকাশ মায়ের চোখের দিকে তাকিয়ে দেখে মায়ের চোখ ফুলে লাল হয়ে গেছে। মায়া দেখতে খুবই সুন্দরী, কান্না করলে তার চোখ লাল হয়ে যায়। এখনো কান্না করতেছে মায়া। আকাশ কোনো কিছু না বলেই চলে আসলো নিচে। মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, মায়া আপুর জন্য খাবার দেন তো। আমি মায়া আপুকে খাবার খাইয়ে দেই, দেখি আমার হাতে খাই কিনা। মায়ের আম্মু খাবার দিয়ে দিল আকাশকে। আকাশ খাবার নিয়ে মায়ের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়লো। মায়া তার সামনে বসে আছে। আকাশ খাবারগুলো মাখিয়ে এক লোকমা মায়ের মুখের কাছে ধরতেই মায়া খাবার খেতে লাগলো।
আকাশ সবগুলো খাবার খাইয়ে দিলে চলে আসলো নিচে, হাত ধুয়ে আবার উপরে চলে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশ মায়ের সামনে বসে বলতে লাগলো, সমস্যা কি বলো তো? আমাকে তুমি আমার সাথে এরকম আচরণ করো কেন? আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তুমি দেখতে পারো না কেন? কারোর সাথে রিলেশনে গেলে তার সাথে 1-2 দিনের ভিতরে রিলেশন ভাঙিয়ে দাও কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোর রিলেশন ভাঙিয়ে দেই। এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আর কাল রাতে অনেক হয়েছে, আর রাত অনেক হয়েছে, তুই ঘুমিয়ে পড়। কেন? তুমি ঘুমাবে নাকি? হ্যাঁ ঘুমাবো, তুই ঘুমা, এরপর আমি ঘুমাবো। আকাশ বিছানার পাশে শুয়ে পড়ল, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়া আস্তে আস্তে করে আকাশের কাছে আসতে লাগলো। আকাশের বুকের উপরে শুয়ে আকাশের গালে, কপালে, ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই বুঝতে চাস না কেন আমি যে তোকে কতটা ভালোবাসি? তুই অন্য মেয়েদের সাথে কথা বললে আমার যে কি জেলাস ফিল হয়, এটা তুই বুঝিস না কেন? আমি যে তোকে ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারি না। সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকেই তোকে ভালোবাসি আমি, কিন্তু প্রকাশ করি নাই। এখন বড় হয়েছি, বিয়ের উপযুক্ত হয়েছি, দুইজন ভাবছিলাম তোকে বলে দিব, কিন্তু তুই যা শুরু করেছিস আমার এসব দেখলে একটুও ভালো লাগে না। আমি তোর এই বুকের মাঝে ঘুমাতে চাই সারা জীবন। এই বলে মায়ার ঘুমের দিশে পাড়ি জমালো। অন্যদিকে আকাশ সবকিছুই শুনেছে। আকাশ তার মনে মনেই বলতে লাগলো, কি এখন বুঝতে পারলাম তুমি কেন এরকম করো। আমি আরও তোমাকে রাগিয়ে দিব, চিন্তা করো না। এখন তো সত্যিটা জানতে পারছি। এভাবে যদি ঘুমাও আমার কি অন্যরকম ফিলিংস হয় না নাকি মায়াবতী? এ বলে আকাশও মায়াকে জড়িয়ে ধরে ঘুমের দিশে পাড়ি জমালো। পরের দিন সকাল 8টা। আকাশ ঘুম থেকে উঠে দেখে মায়া এখনো ঘুমাচ্ছে তার বুকে। এটা দেখে আকাশ আস্তে আস্তে মায়াকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে উঠে যেই চলে যেতে যাবে, এমন সময় মায়া বলতে লাগলো, কলেজের জন্য রেডি হয়ে আমাদের বাসায় আয়, আমিও তোর সাথে কলেজে যাব। আর একটা কথা, আমি যে তোর বুকে এইভাবে মাথা রেখে ঘুমিয়েছি কাউকে বলবি না কিন্তু। আকাশ সোজা চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে, এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, মায়া আর কান্না করে নাই তো? না আম্মু, মায়া আপু আর কান্না করে নাই, আর এখন থেকে আশা করি কান্না করবে না। তোকে কিছু কথা বলি, মায়া তোকে খুবই ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকেই। আমার কাছে তার অনুভূতিগুলো সব কিছুই বলেছে। সে চাইছিল তুই নিজের মুখে তাকে ভালোবাসার কথা বলিস, কিন্তু তুই তো অন্য মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করিস। কলেজে কি করিস কি না করিস সেসব কিছুই আমাকে বলে। তোর হয়তো কষ্ট হয় না, কিন্তু মেয়েটার খুবই কষ্ট হয়। আমার কাছে এসে কান্না করে। দেখ বাবা, মেয়েটা খুবই ভালো। তার সাথে যদি সারা জীবন থাকতে পারিস তাহলে আশা করি সুখে শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ আম্মু, আমি জানি কালকে রাতে ঘুমের মধ্যে সব কিছুই বলেছে আমাকে। আমিও সিদ্ধান্ত নিয়েছি তার সাথেই থাকবো, কিন্তু তুমিও তাকে কিছু বলবে না। আমি আরও কয়েকটা দিন তাকে পরীক্ষা করব, এরপরে তোমাদেরকে বললে তোমরা না হয় বিয়ের আলোচনা করবে। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস কয়েকটা দিন পর বলবি, তাহলে না হয় কয়েকটা দিন পর বলিস। আকাশ খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো মায়াদের বাসায়। মায়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো কলেজে। মায়া তার বান্ধবীদের কাছে চলে গেল। হঠাৎ শর্মিলার হাতে আকাশের আংটি দেখতে পেল। এটা দেখে মায়া শর্মিলার কাছে গিয়ে শর্মিলার হাত থেকে আকাশের আংটিটা খুলে ফেললো আর বলতে লাগলো, শর্মিলা, আর যদি কখনো তোকে দেখি তুই আকাশের সাথে ঘুরোঘুরি করেছিস বা আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিস, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই রূপালী, তুই শর্মিলাকে বলে দে, তুই কিন্তু সব কিছুই জানিস। আচ্ছা মায়া, তুই রাগ করিস না, আমি বিষয়টা দেখতেছি। এই শর্মিলা, তুই একটু আমার সাথে ওইদিকে, আমি তোকে সব কিছু খুলে বলতেছি, আয়। রূপালী শর্মিলাকে নিয়ে চলে আসলো অন্য পাশে আর বলতে লাগলো, শর্মিলা, তুই আকাশকে ভুলে যা, কারণ মায়া আকাশকে সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসে। আর একটা কথা, তারা হচ্ছে আত্মীয়। আকাশের আব্বু হচ্ছে মায়ের আব্বুর বন্ধু। তারা ছোটবেলা থেকে একসাথে ছিল এবং একসাথেই আছে, কিন্তু কখনো কাউকে অনুভূতিগুলো বলতে পারে নাই। হয়তো আকাশও বুঝতে পারবে একটা সময়। তুই প্লিজ তাদের মাঝে থেকে আর যাস না। না, আমি এটা মানি না। আমি আকাশকে খুবই ভালোবাসি। আকাশকে না পাইলে আমি আকাশকে কারো হতে দিব না। এসব বললে কোনো লাভই হবে না। তুই আকাশকে ভালোবাসলে কি হবে? আকাশের আব্বু আম্মু যদি তোকে আকাশের সাথে বিয়ে না দেয়,
আর আকাশের তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে মায়ের সাথে। রূপালি, মিথ্যা কথা বলিস না। আমি জানি তুই চাইতেছিস মায়া আকাশকে ভালোবাসুক, এটার জন্যই তুই এইসব মিথ্যা কথা বলতেছিস। তুই যেহেতু বলতেছিস আমি মিথ্যা কথা বলতেছি, তাহলে কয়েকটা দিন ওয়েট কর। আমি মায়ের কাছ থেকে তাদের বিয়ের সকল কিছু নিয়ে তোকে আমি দেখাবো। আমি ওয়েট করতে পারবো না। আকাশকে লাগবে মানে আকাশকে লাগবেই। দরকার পড়লে আমি যুদ্ধ করব, তারপরেও আকাশকেই লাগবে। এই বলে শর্মিলা চলে আসলো আকাশের সামনে। আকাশকে উদ্দেশ্য করে শর্মিলা বলতে লাগলো, এই আকাশ, তোর সাথে আমার কথা আছে, তুই একটু আমার সাথে আয় তো কলেজের পিছনে। আমারও আপনার সাথে কথা আছে, আর কলেজের পেছনে যাইতে হবে না, যা বলার এখানেই বলেন। এখানে ওরা সবাই আমার বন্ধু, সো ওরা কোনো কিছুই বলবে না। আকাশ, আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আগামী 10 দিনের মধ্যে তোমাকে বিয়ে করতে চাই। সরি শর্মিলা আপু, এমনটা হবে না। আসলে আমি আগে জানতাম না মায়া আপুর সাথে আমার ছোটবেলা বিয়ে হয়ে গেছে। আমি আজকে সকালে জানতে পারলাম, আম্মু আমাকে সব কিছুই বলেছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এটা কখনোই হবে না। আর ছোটবেলার বিয়ে, এসব বিয়ে আমি মানি না। আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই। শর্মিলা আকাশের সাথে ঝগড়া করতে লাগলো। এদিকে আকাশের বন্ধু বান্ধবরা আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। মেহেদি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই এসব আগে জানালেই হতো। এখন দেখলি তো কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। মায়াপুর সাথে যেহেতু তার বিয়ে হয়েছে ছোটবেলায়, এটা তো মানতেই হবে। কিন্তু শর্মিলা আপুকে কি করে বোঝাবো? শর্মিলা আপু যদি আবার মায়াপুর সাথে ঝগড়া করে তখন কি হবে? আমিও তো এটাই ভাবতেছি। চলো এক কাজ করি, শর্মিলা আপুকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি, দরকার পড়লে টাকা দিব। আরেকটা কাজ করতে পারিস, তুই চাইলে শর্মিলা আপুর সাথে রিলেশনে যেতে পারিস, কারণ তুই তো কারোর সাথে রিলেশন করিস না। ভাই, আমি যদি শর্মিলা আপুর সাথে রিলেশনে যাই আর আমার কবরে যাওয়া একই কথা। আচ্ছা, তুই যেহেতু বলেছিস, তাহলে আমি দেখি কি করা যায়। চল এখন বাইরে গিয়ে দেখি। আকাশ আর মেহেদি চলে আসলো বাইরে। এসে দেখে শর্মিলা বসে আছে গাছের নিচে। মেহেদি শর্মিলার পাশে গিয়ে বসতে বসতেই বলতে লাগলো, শর্মিলা আপু, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কথাগুলো শোনার পরে আপনি উত্তর দিন প্লিজ। হ্যাঁ বল তাড়াতাড়ি। আপু, আকাশের সাথে যা হয়েছে ওই সব ভুলে যান। আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই আপু। প্লিজ আপু, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওদের মতন ওরা থাকুক, আমরা আমাদের মতন থাকি। ঠিক আছে, আমি তোর সাথে রিলেশনে যেতে পারি। আগে আকাশের সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো শেষ করার পর আমি তোর সাথে রিলেশনে যাব। আকাশকে ডাক দে। মেহেদি আকাশকে ডাক দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো আকাশ। শর্মিলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমার সাথে যা যা করছো, প্লিজ অন্তত মায়ার সাথে এমন কিছু করো না। তার সাথে রিলেশনে গেছো বা তাকে বিয়ে করছো ভালো কথা, সামনে যাতে আর এরকম কিছু না হয় ওইদিকে খেয়াল রাখবে। ঠিক আছে। আর আপু, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আপনি মেহেদির সাথে রিলেশনে যান, মেহেদি খুবই ভালো। মেহেদি শর্মিলাকে প্রপোজ করতেই শর্মিলা একসেপ্ট করে নিল। শর্মিলা তার মনে মনে বলতে লাগলো, আকাশ, চিন্তা করো না, তোমার খবর আছে আজকে বা কালকে। একদিন না একদিন তোমাকে আমি কিছু করব, মনে রাখো। যাতে মায়া তোমাকে দেখলেই ঘৃণা করবে ওই রকম জিনিস করব তোমার সাথে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সবার সাথে। এমন সময় মায়া আকাশের পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, আকাশ, তুমি আবারও শর্মিলার সাথে কথা বলতেছো? আমি না তোমাকে বারণ করেছি যে শর্মিলার সাথে কথা না বলতে? আমি শর্মিলা আপুর সাথে কথা বলেছি অন্য ব্যাপারে, আর মেহেদি শর্মিলা আপুর সাথে রিলেশনে গেছে, এটার জন্যই কথাবার্তা বলতেছি। আমার বিশ্বাস হচ্ছে না শর্মিলা মেহেদির সাথে রিলেশনে গেছে। অবশ্যই এখানে কোনো না কোনো চাল চেলেছে শর্মিলা। মায়া, মনে যদি তোর সন্দেহ থাকে তাহলে সন্দেহ করতে পারিস। তোর ভালোর জন্য আমি আকাশকে ছেড়ে দিয়েছি, আর তুই কি না এসব বলতেছিস আমাকে? আকাশ, মায়াকে তুমি একটু বোঝাও, আমি তোমাদের জন্য কিন্তু ছেড়ে দিয়েছি তোমাকে। আচ্ছা শর্মিলা আপু, আপনি রাগ করবেন না, আমি মায়া আপুকে বুঝিয়ে ফেলবো। মায়া আপু চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, আমি আর এখানে বসে থেকে কি করব? শর্মিলাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। এই বলে দুজন ঘোরাঘুরি করতে চলে গেল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মেহেদি শর্মিলার উদ্দেশ্য করে বলতে লাগলো, শর্মিলা, দেখো
আগে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। আমি চাই না তুমি আর কখনো আগের অতীত নিয়ে চিন্তা ভাবনা করো। এখন আমরা সম্পর্কে গিয়েছি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কালকেই বিয়ে করতে পারি। আমার আব্বু আম্মুকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে। এত তাড়া কিসের? আরও কয়েকটা দিন যাক, এরপরে না হয় আমরা বিয়ের সিদ্ধান্ত নিব। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ তাহলে আর কয়েকটা দিন যাক। এসব কথাবার্তা বলতেছে দুইজনে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। আকাশ বসে আছে তার রুমে। এমন সময় মায়া আসলো, আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, চুপচাপ বসে আছো কেন? পড়া নেই নাকি তোমার? না, পড়া নেই, ঠিকমতো ক্লাস করি না, তাহলে পড়া থাকবে কি করে? আর কলেজে পড়লে এত বেশি পড়ালেখা করতে হয় না। ও আচ্ছা, তাই নাকি? চলো বাহির থেকে ঘুরে আসি, সন্ধ্যা হয়েছে মাত্র। এখন যাওয়া যাবে না, কালকে যাব, শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো, আমি নিচে যাই, আন্টির সাথে বসে বসে কথা বলি। এই বলে মায়া চলে আসলো নিচে। চুপচাপ আকাশের আম্মুর পাশে বসে আছে। এমন সময় আকাশের আম্মু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, আকাশের সাথে সব কিছু ঠিকঠাক হয়েছে তো তোমার? নাকি আকাশ এখনও তোমার উপর অভিমান করে আছে? এখন ঠিক হয়ে গেছে, আজকে এই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কলেজে গিয়ে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তোমাদের দুজনের বিয়েটা আবারও দিয়ে দেই, দুই পরিবার কথাবার্তা বলে। এখন না, আরও কয়েকটা মাস যাক, এরপরে না হয় বিয়ে করা যাবে। আর আকাশও আঙ্কেলের অফিসটা দেখাশোনা করতে থাকুক, আমিও আস্তে আস্তে আব্বুর অফিসে জয়েন করব। আকাশ এমনিতেই কলেজে গিয়ে ক্লাস করে না, এখন আস্তে আস্তে অফিসে যেতে হবে তার। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আকাশ তো অফিসে দেখাশোনা কর হ্যাঁ, এটা ঠিক বলেছো। আকাশের তো অফিস দেখাশোনা করতে হবে। আচ্ছা, যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি আকাশ অফিসে যাবে। তুমি বসো, আমি চা বানিয়ে আনতেছি। আমি থাকতে আপনি চা বানিয়ে আনবেন কেন? আপনি বসেন, 5 মিনিটের মধ্যে আমি চা বানিয়ে আনতেছি। এই বলে মায়া চলে আসলো রান্নাঘরে। দুজনের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলো সোফায়। দুজনে চা খাচ্ছে আর গল্প করছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। মায়া গিয়ে দরজা খুলেই দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে। এটা দেখে মায়া বলতে লাগলো, আম্মু ভেতরে আসো। ভেতরে তো আসবই, তুই তো দেখি এখন এই বাড়ি থেকে যাইতেই চাস না। আকাশকে পেয়ে আমাদেরকে ভুলে গেলি নাকি? তোমাদেরকে ভুলবো কেন? তোমরা হচ্ছে আমার আব্বু আম্মু, তোমাদেরকে কখনোই ভুলবো না। মায়ের আম্মু চলে আসলো সোফায়। আকাশের আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতেই রাত 9টা বেজে গেল। অন্যদিকে আকাশ ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখতে পেল তিনজন মিলে গল্প করছে। আকাশকে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, বাইরে বের হবি নাকি বাড়িতেই থাকবি? বাড়িতেই আছি। কেন, কিছু বলবে নাকি? তুই আর মায়া একটু এখানে থাক, আমি আর তোর আন্টি একটু মায়াদের বাড়ি থেকে আসতেছি। একটা কাজ আছে, ওই বাড়িতে 30 মিনিট বা 40 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, যাও তাহলে তুমি। আকাশের আম্মু এবং মায়ের আম্মু চলে গেল তাদের বাসায়। অন্যদিকে মায়া দরজা লাগিয়ে এসে আকাশের কোলে বসে পড়লো। এটা দেখে আকাশ বলতে লাগলো, তুমি কি পিচ্চি মানুষ নাকি, এভাবে কোলে এসে বসেছো কেন? হ্যাঁ, আমি পিচ্চি মানুষ, তোমার পিচ্চি বউ। তোমার কোলে আমি বসবো না তো কে বসবে? চুপচাপ টিভি দেখতে থাকো। আকাশ মায়াকে জড়িয়ে ধরে টিভি দেখতে লাগলো আর টুকটাক মায়ের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, আমাকে তো পেয়ে গেছো, এখন আমি যা চাই তাই দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, তবে বিয়ের আগে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে পারবে না। এখন যেভাবে আছো সেভাবেই থাকতে হবে, যা করার বিয়ের পর করা যাবে। ঠিক আছে, চলো ছাদে যাই, গিয়ে আকাশের চাঁদ দেখি আর গল্প করি। এখন যদি ছাদে যাই তাহলে দরজা খুলবে কে? যদি কেউ আসে? আমি বাহির থেকে লাগিয়ে দিতেছি, যদি কেউ আসে তাহলে বাহির থেকে দরজা ধাক্কা দিলেই খুলে যাবে। এই বলে আকাশ সোফা থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে মায়াকে নিয়ে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ বসে থেকে চাঁদ দেখার পর নিচে আসতেই দেখতে পেল তার আম্মু আব্বু এবং মায়ের আব্বু আম্মু বসে আছে। দুজনকে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, তোরা দুজন খাবার টেবিলে বস, খাবার দিতেছি। দুজন চুপচাপ খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, কলেজে গিয়ে তো ঠিক সময় ক্লাস করিস না। এক কাজ কর, কাল থেকে না হয় তুই তোর আব্বুর সাথে তোর আব্বুর অফিসে যা। তোর আব্বুর অফিসে গেলে তোর আব্বুর জন্য আরও বেশি ভালো হবে। আমিও চিন্তা ভাবনা করেছি, 2 থেকে 3 দিন পর থেকে আব্বুর সাথে অফিসে যাব। আকাশ,
আমি যেই অফিসে এখন যাইতেছি এটাতে যাওয়ার প্রয়োজন নেই। তুই আঠালবাড়ি ওইখানে একটা আমাদের অফিস আছে, ওই অফিসে গিয়ে একবার দেখে আসিস তো কোনো সমস্যা আছে নাকি। আমি কয়েকদিন আগে ঘুরে এসেছিলাম। আচ্ছা, আমি কালকে মায়াকে নিয়ে ওইখানে যাব, গিয়ে দেখে আসব। যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান করে এরপরে আসব। নানান বিষয়ে সবাই কথাবার্তা বলছে। রাত 12টা। মায়া আর আকাশ চলে আসলো রুমে। দুজন বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7টা। আকাশ আর মায়া ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ নিচে থাকার পর খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল দুইজন। আকাশ ড্রাইভ করতেছে, আকাশের পাশে বসে আছে মায়া আর বলছে, আচ্ছা আকাশ, শর্মিলার মধ্যে কি ছিল আর আমার মধ্যে কি ছিল যে তুমি আমাকে পছন্দ করো নাই? শর্মিলা দেখতে শুনতে ভালোই ছিল, কিন্তু তুমি একটু মোটা। তবে এতটাও না। দেখে অফিসে যেহেতু যাইতেছে ওইখানে ওজন মাপার মেশিন আছে, তোমার ওজন মাপবো, এরপর বলবো দুইজনের মধ্যে কি পার্থক্য আছে। এই বলে আকাশ ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতেই চলে আসলো সেই অফিসে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আকাশ মায়াকে নিয়ে চলে আসলো একটা রুমে। ওজন মাপার মেশিনের সামনে দাঁড় করিয়ে আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, এখন তুমি এটার উপরে দাঁড়াও, আমিও দেখি তোমার কত ওজন। মায়া আকাশের কথায় ওজন মাপার মেশিনের উপরে উঠে দাঁড়ালো। আকাশ তো পুরাই চমকে গেল। মাত্র ওজন 51 কেজি। আকাশ দাঁড়াতেই দেখতে পেল সে 61 কেজি। এটা দেখে আকাশ মায়ার দিকে তাকাতেই দেখতে পেল মায়া হাসতেছে। মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মিস্টার আকাশ চৌধুরী, দেখলেন তো আমার থেকে আপনি 10 কেজি ওজন বেশি। আপনি তো চিকন আলী, তারপরেও 61 কেজি হয়ে যান কিভাবে? আমি নিজেও জানি না 61 কেজি হয়ে গেছি কিভাবে। আচ্ছা যাই হোক, চলো আমরা এখন কেবিনে যাই, গিয়ে ম্যানেজারের সাথে কথাবার্তা বলি, আরও কোনো সমস্যা আছে নাকি জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। আকাশ মায়াকে নিয়ে ওখান থেকে চলে আসলো তার আব্বুর কেবিনে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। আকাশকে দেখে ম্যানেজার বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, আজকে তুমি আসলে? তোমার আব্বু আসে নাই কেন? স্যার তো বলছে উনি আসবে, তাহলে তুমি আসলে কেন? আব্বুর ওইদিকে কাজ আছে, এটার জন্য এইদিকে আসতে পারে নাই। আমাকে বলেছে আসার জন্য, তাই আমি এসেছি। কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আমাদের কয়েকটা মেশিন নষ্ট হয়ে গেছে, স্যারের সাথে কথাবার্তা বলে আমেরিকা থেকে অর্ডার দেওয়ার কথা বলতাম। এছাড়া আর কোনো কাজ আছে নাকি? কাজ থাকলে বলতে পারেন, আমি ওইগুলো শেষ করে তারপরে বাড়ির দিকে যাব। রাতে আব্বু বাসায় ফেলে আমি না হয় আব্বুকে জানিয়ে দিব যে এইরকম বিষয়। ঠিক আছে স্যার, আমি আপনাকে বলতেছি কি কি করতে হবে, আপনি ওইগুলো করে দিলেই বাকিটা আমি করে নিতে পারবো। ম্যানেজার যা যা বলতেছে আকাশ তাই তাই করে দিতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সবকিছু করে দেওয়ার পর আকাশ ম্যানেজারের সাথে বাকি সব কথা সেরে নিয়ে চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ এবং মায়া চলে আসলো উপরে। দুইজন ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই উপাস থেকে আকাশের আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, বাড়িতে চলে এসেছিস নাকি? হ্যাঁ আব্বু, বাড়িতে চলে এসেছি। কেন, কোনো কিছু বলবে নাকি? হ্যাঁ বলার জন্যই তোকে ফোন দিয়েছি। তোর আম্মুকে গিয়ে বল সকালবেলা একটা লাগে রেডি করিয়েছিল, ওইটা তোকে দেওয়ার জন্য। ওইটা নিয়ে তুই আমার অফিসে চলে আয়। ঠিক আছে আব্বু, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে আকাশ চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, রাতে নাকি আব্বু একটা লাগেজ রেডি করে রেখেছিল, ওই লাগেজটা দেওয়ার জন্য বলেছে। আচ্ছা তুই একটু এখানে দাঁড়া, আমি লাগেজটা নিয়ে আসতেছি রুমের ভিতর থেকে। আর সাবধানে নিয়ে যাস, লাগেজের ভিতর অনেক টাকা পয়সা আছে। নতুন আর একটা অফিস খোলার চিন্তা ভাবনা করতেছে তোর আব্বু। ও আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো, আমি এখানে আছি। আকাশের আম্মু চলে গেল রুমে। একটা লাগেজ নিয়ে সে আকাশের হাতে দিয়ে দিল। আকাশ লাগেজটা নিয়ে চলে আসলো নিচে, গাড়িতে রেখে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে করতে চলে আসলো তার আব্বুর অফিসে। এসে দেখে আকাশের আব্বু আর মায়ের আব্বু বসে আসে কথা বলতেছে। আকাশকে দেখে মায়ের আব্বু বলতে লাগলো, আকাশ, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। সাথে যদি মাকে নিয়ে আসতে তাহলে আরো অনেক ভালো হতো। আচ্ছা চেয়ারে বসো, তোমাকে কিছু জিনিস বুঝিয়ে দিতেছি, এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নিবে। আকাশের আব্বু এবং মায়ের আব্বু আকাশকে সবকিছু বুঝিয়ে দিতেছে। আকাশ যেখানে যেখানে ভুল করতেছে সেখান থেকে সবকিছু শুধরিয়ে নিয়ে আবারও বুঝিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর আকাশ বলতে লাগলো, এই জিনিসটা তো বুঝে গেলাম, কিন্তু আমি মনে করি
যে আমাদের অফিস তৈরি করার কোনো দরকার নেই। আপনার এবং আমাদের অনেক অফিস আছে, একটাতে থাকবো নাকি সবগুলোতে দৌড়াবো, কোনটা করব নিজেই বুঝতে পারি না। তুমি একা কাজ করবে কেন? তোমার সাথে তো মায়াও থাকবে। মায়া তোমাকে সবসময় গার্ড করবে, সব সময় তোমার পাশে থাকবে। আর আমরা তো আছি। আমরা তো আর এত তাড়াতাড়ি অফিস ছাড়তেছি না। যতদিন না তোমরা পুরোপুরিভাবে শিখে যেতেছো ততদিন আমরা কোনো কিছুই করব না। আকাশ তার আব্বু এবং মায়ের আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো বাসায়। বিকেলে হালকা পাতলা কিছু খেয়ে মায়াকে নিয়ে বেরিয়ে গেল ঘোরাঘুরি করতে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলো পার্কে। আকাশ আর মায়া বসে আছে, এমন সময় পিছন থেকে মেহেদি এসে বলতে লাগলো, বাহ, তোমরা তো দেখি অনেক চেঞ্জ হয়ে গেছো একদিনে। আজকে কলেজে যাও নাই, আবার দেখতেছি সারাদিন ঘুরে বেড়াও। ও এখন আবার এসেছে গার্লফ্রেন্ডকে নিয়ে এই পার্কে। কি ব্যাপার? শালা, তোদের জন্য কি আমরা ঘুরে বেড়াতে পারবো না, নাকি ঘুরে বেড়ালে কি সমস্যা? ঘুরে বেড়ালে কোনো সমস্যা না, তাই বলে আমাদেরকে একবার খবর দিবে না এটা কিন্তু হয় না। শর্মিলা, তুমি কিছু বলছো না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো? আমি আর কি বলবো, এখন তোমাদের দুই বন্ধুকে আমরা দুইজন ঘাট ধরে পাঠাবো ফুচকা আনার জন্য। আমরাও এখানে বসে ফুচকা খাবো এবং যা যা লাগবে তাই তাই তোমরা এনে দিবে। ঠিক বলি নাই মায়া? অবশ্যই ঠিক বলেছো আকাশ আর মেহেদি, তোমরা দুইজন যাও, গিয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে আসো। আকাশের মেহেদি ওখান থেকে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা নিয়ে দুজনে চলে আসলো মায়া আর শর্মিলার সামনে। দুজনকে ফুচকা দিয়ে দাঁড়িয়ে আছে, এমন সময় শর্মিলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, তুই খাইয়ে দিতেছিস না কেন আকাশকে? মেহেদি, এই নাও ফুচকা খাও। তোমাদের জন্যই নিয়ে এসেছি, তোমরা নিজেরাই খাও, আমাদেরকে দিতে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা ওই দিক থেকে ঘুরে আসো, আমরা খেতে থাকি। আকাশ আর মেহেদি চলে আসলো তাদের থেকে কিছুটা দূরে। এমন সময় মেহেদি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই কিভাবে পারলি শর্মিলার সাথে রিলেশনে যেতে বা তাকে পছন্দ করতে? আমি তো শর্মিলাকে প্রপোজ করে মনে হয় অনেক বিপদে পড়ে গেছি। কেন, শর্মিলা আবার কি করেছে তোর যে তুই বিপদে পড়ে গেছিস? শর্মিলাকে নিয়ে একটা কফি শপে গিয়েছিলাম কফি খাইতে। হঠাৎ শর্মিলার ওয়াশরুমে চাপ দিয়েছিল। পরে সে তার ব্যাগ এবং ফোন টেবিলের উপর রেখে ওয়াশরুমে গেছে। পরে আমি শর্মিলার ফোনের দিকে তাকাতেই দেখতে পেলাম অনেকগুলো ছেলে মেসেজ দিয়েছে। শর্মিলার সাথে তো আমি মেসেঞ্জারে অ্যাড হয়ে গেছি। বাসায় গিয়ে আমি আমার এক বন্ধুর মাধ্যমে তার আইডিটা হ্যাক করি, যাতে সে বুঝতে না পারে যে তার আইডিটা হ্যাক করেছে। পরে আমি তার আইডিতে এমন কিছু দেখব তা কখনোই আশা করিনি। সে আমাদের সাথে ভালোবাসার নাটক করে, কিন্তু অন্য ছেলেদের সাথে হয়তো রাতভর কথা বলে। তুই কি একদম শিওর যে এটা শর্মিলার আইডি? হ্যাঁ, আমি শিওর। শর্মিলার জিমেইল এবং শর্মিলার ফোন নাম্বার দিয়েই ওই আইডিটা খোলা হয়েছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে শর্মিলা আমাদের সাথে ভালোবাসার নাটক করে, কিন্তু অন্যদিকে অন্য ছেলেদের সাথে ঠিকই রং তামাশা করে বেড়ায়। আমি কি করব এখন কিছুই বুঝে উঠতে পারছি না। শান্ত হ মেহেদি, বিষয়টা দেখতেছি আমি। একদিন না একদিন সে তো ধরা পড়বেই। তুই কয়েকটা দিন অপেক্ষা কর, আমি সকল খোঁজখবর নিয়ে নেই। এরপরে দেখা যাবে এটা তার আইডি নাকি তার আইডি না। যদি তার আইডি হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে চরম অপমানিত হবে সে। আকাশ আর মেহেদি কথা বলতেছে, অন্যদিকে শর্মিলা ফুচকা খাচ্ছে আর মনে মনে বলছে, মেহেদি ছেলেটা তো খুবই ভালো, তার সাথে কি আমি এরকম কাজ করে ভালো কিছু পাবো? আমার মনে হয় না তাকে হারিয়ে ফেললে ভালো কিছু পাবো। এক কাজ করি, আমি আমার আইডিটা ডিজেবল করে দিই এবং ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলি, যাতে আর কোনো দিন ছেলের সাথে এরকমভাবে কথা বলতে না পারি। কিন্তু এটা তো আমার অভ্যাসে পরিণত হয়েছে। এখন কি করব আমি? যে করেই হোক এই অভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে আমি কখনোই মেহেদিকে পাবো না। এসব চিন্তাভাবনা করতে করতেই এমন সময় মায়া শর্মিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ব্যাপার শর্মিলা, কি এত গভীরভাবে চিন্তা ভাবনা করতেছো? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করতেছো। আরে না, কোনো কিছু নিয়ে টেনশন করি না, এমনিতেই আর কি চিন্তা ভাবনা করতেছি যে মেহেদি ছেলেটা তো খুবই ভালো, তাকে বিয়ে করলে খুব ভালোভাবে সংসার করতে পারবো। হ্যাঁ, তুমি মেহেদিকে বিয়ে করে ফেলো, আশা করি খুব ভালোভাবে তোমরা দুইজন সংসার করতে পারবে। আমিও এটাই ভাবতেছি যে মেহেদির সাথে কথাবার্তা বলে তারা আব্বু আম্মুর সাথে আমার আব্বু আম্মুকে কথা বলিয়ে দিব, পরে যা সিদ্ধান্ত নিবে তাই হবে।
ও আচ্ছা, হ্যাঁ, এটা একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো। মেহেদিকে হারিয়ে ফেললে আশা করি তুমি আর কোথাও ভালোভাবে থাকতে পারবে না। থাকতে হলে মেহেদির সাথেই থাকতে হবে। আর যদি না থাকতে পারো তাহলে তোমার জন্য বিষয়টা খুবই খারাপ হবে। আমার জানা মতে যতদিন মেহেদিকে দেখেছি সে কখনো বাজে নেশা করে না, বরং অন্য কোনো মেয়েদের সাথে তেমন বেশি কথাবার্তাও বলে না। তুমি মেহেদির সাথে থাকলে খুবই ভালো হবে। মায়া শর্মিলা কথা বলছে এমন সময় আকাশ আর মেহেদি আসলো। চারজন মিলে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা 7টা আকাশ আর মায়া চলে আসলো। বাসায় কলিং বেল দিতে মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। দুজন বাড়ির ভিতরে এসে সোজা চলে গেল উপরে ফ্রেশ হয়ে। নিচে এসে বসে আছে এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, মায়া, কলেজে কি তোমাদের জরুরি কোনো ক্লাস হয় নাকি? এখন আপাতত জরুরি কোনো ক্লাস হয় না। ক্লাস হলে অবশ্যই জানাবো। কেন, কোনো কিছু কি দরকার নাকি? হ্যাঁ, দরকার আছে। দরকারটা হচ্ছে আমরা আরেকটা নতুন অফিস তৈরি করব। ওই অফিসটা তোদের দুইজনকে সামলাতে হবে এবং অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলো সামলাতে হবে। ঠিক আছে, আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলে আমরা সব কিছু সামলে নিতে পারবো। আকাশ সামলে নিতে পারবে না নাকি? হ্যাঁ, সামলে নিতে পারবো, তবে আমাদেরকেও সাহায্য করতে হবে। হ্যাঁ, তোদেরকে তো অবশ্যই সাহায্য করব। তোরা এটা নিয়ে চিন্তা করিস কেন? তোরা যেহেতু নতুন, তোদেরকে সাহায্য করব না তো কাদেরকে সাহায্য করব? আকাশের পরিবার আর মায়ের পরিবার কথা বলতেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে এমন সময় মায়ের আব্বু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, আমরা এই কোম্পানিটা খোলার পর আকাশ এবং মায়ার বিয়েটা দিয়ে দিব। আমরা আর দেরি করতে চাই না। নাতি নাতনির মুখ তো দেখতে হবে, কি বলিস? তা তো অবশ্যই দেখতে হবে, তবে চিন্তা নেই, খুব শীঘ্রই বিয়ে হচ্ছে তাদের দুজনের। আকাশ এবং মায়া আরো কিছু কথা বলেই চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মহারানী, শুনলে তো নিচে তারা কি নিয়ে আলোচনা করেছে? পারবে তো নিতে? ইনশাল্লাহ পারবো। আজ হোক বা কাল হোক, একদিন না একদিন তো নিতেই হবে। তার চাইতে আজকেই না হয় নিয়ে দিব। আগেই নিয়ে নিব মা। এই বলে আকাশ মায়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 10টা ঘুম থেকে উঠে আকাশ আর মায়া ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে অফিসে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি তো আগে এই অফিসটা ঘুরে দেখি নাই। তুমি এক কাজ করো, এখানে থাকো, আমি অফিসটা ঘুরে ঘুরে দেখতেছি। আচ্ছা যাও তাহলে তুমি, আমি এখানে বসে বসে কাজ করতে থাকি। মায়া ঘোরাঘুরি করার জন্য চলে আসলো। কেবিন থেকে বেরিয়ে প্রত্যেকটা কেবিন উকি দিয়ে দেখতেছে কি কি কাজ করছে। এমন সময় একটা কেবিনের সামনে গিয়ে উকি দিতে দেখতে পেল একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে মায়া বলতে লাগলো, কিরে সুবর্ণা, তুই এখানে কাজ করিস? হঠাৎ সুবর্ণাকে ডাক দিতেই সুবর্ণা পিছন ফিরে তাকালো। তাকে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে জড়িয়ে ধরলো সুবর্ণা আর বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে কাজ করি, কিন্তু তুই এই অফিসে কি করিস? তোর আব্বুর অফিস তো অন্যটা, এখানে এসেছিস কেন? এটা আমার শ্বশুর আব্বুর অফিস। তুই তো বিয়ে করে ফেলেছিলি, কিন্তু তুই কাজ করতেছিস কেন? তোর জামাই কোথায়? সে একটু অসুস্থ, ডাক্তার বলেছে যে 2 মাস তাকে বেড রেস্টে থাকতে হবে। ঘরের ভিতরে অভাব অনটন পড়েছে, এটার জন্য আমি অফিসে জব নিয়েছি। আমাকে একবার কল দিলেই পারতি, আমি টাকা দিয়ে দিতাম তোকে। তুই না করে তুই আমাকে কল দিস নাই। আমাকে কি বন্ধু ভাবিস না নাকি তুই? হ্যাঁ বন্ধু ভাবি, কিন্তু তোর তো নাম্বার নেই আমার কাছে, এটার জন্যই তো তোকে কল দিতে পারি নাই। আচ্ছা যাই হোক, যেহেতু অফিসে জয়েন করেই ফেলেছি, আমার বর অসুস্থ হলেও দুইজন একসাথে কাজ করে এরপরে নিজেদের সংসারটা গুছিয়ে নিব। তা তুই বিয়ে কবে করেছিস? আমাদেরকে জানালি না। এখনো বিয়ে করি নাই, তবে খুব শীঘ্রই বিয়ে করব। আমাদের আর একটা অফিস হচ্ছে, ওই অফিসটা হলেই এরপরে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, তাহলে তুই এখন ঘুরে ঘুরে দেখ, আমি আমার কাজটা শেষ করে এরপরে তোর সাথে দেখা করব। আচ্ছা তাহলে তুই কাজ করতে থাক, আমি ঘুরে ঘুরে দেখে আসি পুরো অফিসটা। মায়াপুর অফিসটা ঘুরে ঘুরে দেখতেই চলে আসলো আবারও কেবিনে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর 2টা মায়া আর আকাশ খাবার খাচ্ছে এমন সময় কেবিনের ভিতরে প্রবেশ করলো সুবর্ণা। সুবর্ণাকে দেখে মায়া বলতে লাগলো, ভেতরে আয় সুবর্ণা, এখানে এসে বস। না, ভেতরে গিয়ে কি করব? তোরা খাবার খাচ্ছিস, খাবার খেতে থাক, আমি না হয় পরে আসতেছি। এই বলেই সুবর্ণা চলে গেল তার কেবিনে। এমন সময় আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মায়া, তুমি সুবর্ণাকে চিনো কি করে? সুবর্ণা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড।
কয়েক মাস আগে তার বিয়ে হয়ে গেছে, পরে আর পড়াশোনা করে নাই, আর দেখাও হয় নাই। মাঝে মধ্যে ফোনে কথা হতো, হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়ে, তাই আমি আর তাকে বিরক্ত করি নাই ফোন দিয়ে। পরে আজকে যখন অফিস ঘুরতেছি তখন তাকে দেখতে পেলাম। পরে জানতে পারলাম যে তার স্বামী অসুস্থ, তাই সে অফিসে চাকরি করছে। ও আচ্ছা, তার স্বামী অসুস্থ, তাহলে অফিসে আসার দরকার কি ছিল? তুমি সুবর্ণাকে ছুটি দিয়ে দাও আর বলবে যে তার জামাই সুস্থ হলে অফিসে আসার জন্য। তার মাসের বেতন তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে এরপর তাকে গিয়ে বলে দিব। ঠিক আছে, এখন খাবার খাও। আকাশ আর মায়া খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, তুই কি এখন অফিসে আছিস নাকি? হ্যাঁ আব্বু, আমি অফিসে আছি। কেন, কোনো কিছু বলবে নাকি? তুই একটু ম্যানেজারের কেবিনে গিয়ে বল তো আমার সাথে নতুন অফিসের সামনে দেখা করার জন্য। আচ্ছা, আমি ম্যানেজারের কেবিনে গিয়ে বলতেছি তোমার সাথে দেখা করতে যাওয়ার জন্য। এই বলে আকাশ চলে আসলো ম্যানেজারের কেবিনে। এসে দেখে ম্যানেজার বসে বসে কাজ করছে। আকাশকে দেখে ম্যানেজার বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি এখানে? কোনো জরুরি প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, জরুরি প্রয়োজন। আব্বু বলেছে যে নতুন অফিসের সামনে যাওয়ার জন্য আপনাকে। কি যেন জরুরি দরকার আছে বলেছে, যে এখনই যাওয়ার জন্য। আচ্ছা স্যার, আমি এখনই যাইতেছি। আপনি স্যারকে ফোন দিয়ে বলে দেন যে আসতেছে। এই বলে ম্যানেজার চলে আসলো নিচে। তার বাইক নিয়ে সোজা চলে আসলো নতুন অফিসের সামনে। এসে দেখে আকাশের আব্বু দাঁড়িয়ে আছে। ম্যানেজারকে দেখে আকাশের আব্বু সামনে এগিয়ে এসে বলতে লাগলো, ম্যানেজার, আপনাকে যা যা বলেছিলাম সব কিছু মনে আছে তো? কি কি আনার জন্য বলেছিলাম? স্যার, আমি অর্ডার দিয়ে দিয়েছি, কালকের মধ্যে সব অর্ডার চলে আসবে। ও আচ্ছা, কালকের মধ্যে যাতে এসব অর্ডার চলে আসে। অফিস একদম রেডি হয়ে গেছে। আজ রাতে দেরি না করে সেই দিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার, দেরি হবে না। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করব রাতের বেলায় মাল কতটুকু এগিয়েছে। আশা করি কালকে দুপুরের মধ্যে সব চলে আসবে। ম্যানেজার কথা বলছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে গাড়ির ড্রাইভার কল দিয়ে কলটা রিসিভ করতেই উপাস থেকে ড্রাইভার বলতে লাগলো, স্যার, আমরা আপনাদের বড় অফিসের সামনে সকল মালামাল নিয়ে দাঁড়িয়ে আছি। এখন কোথায় আসতে হবে? উত্তরপাড়া দক্ষিণ দিকে আসেন, ওইখানে দেখবেন নতুন একটা অফিস তৈরি হয়েছে। ওই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে স্যার, আমরা কিছুক্ষণের ভেতরেই আসতেছি। ম্যানেজার কলটা কেটে দিয়ে আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, সকল মালপত্র নিয়ে চলে এসেছে। এখন লাগিয়ে ফেলবে নাকি মালপত্র সঠিক জায়গায় বসিয়ে রাখবে? যেহেতু মাল চলে এসেছে তাহলে এক কাজ করা যাক, সবগুলো মাল বসিয়ে ফেলুক। 2 দিন পর না হয় অফিসটা চালু করা যাবে। ঠিক আছে স্যার, 2 দিন পর না হয় অফিসটা চালু হবে। আমি কিছু লোক ডাকতেছি যারা আমাদের আগের অফিসগুলোতে সকল মেশিন জায়গা মতো বসিয়ে দিয়েছিল। তাদেরকে ডাকার প্রয়োজন নেই, তারা এখানেই আছে। এই অফিসের সকল প্রজেক্ট তাদের হাতে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তো আরও বেশি ভালো হয়েছে। মেশিন আসার সাথে সাথেই বসিয়ে ফেলা যাবে। স্যার, আরেকটা কথা, এখানে যদি আকাশ স্যারকে ডাক দিতেন তাহলে আরও বেশি ভালো হতো। আকাশ স্যার যদি নতুন অফিস তৈরি করে তাহলে তো ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমি কয়দিন বাঁচছি তার তো আর কোনো শিওর নেই। আল্লাহ তাআলা কবে উঠিয়ে নেই। এসব বলো না ম্যানেজার, তুমি সৎ একজন মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো যাতে তোমার ছেলে মেয়েরা হয় আর তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, এই দোয়া করি। আর আকাশকে ফোন দিয়ে বলে দাও এখানে চলে আসার জন্য, সাথে বলবে মায়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য। ঠিক আছে স্যার, আমি বলে দিতেছি এখনই ফোন দিয়ে। এই বলে ম্যানেজার কল দিল আকাশকে। আকাশ সাথে সাথে ম্যানেজারের কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, আকাশ স্যার, বস বলছে যে মায়া ম্যাডামকে বাসায় পৌঁছে দিয়ে আমাদের নতুন যেই অফিস তৈরি করা হয়েছে ওই অফিসের আসার জন্য। ওইখানে নাকি কাজ আছে। ঠিক আছে, আপনি আব্বুকে বলে দিয়েন যে আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি নতুন অফিসের সামনে। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে ওখান থেকে চলে আসলো মায়ার কাছে। মায়াকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে নতুন অফিসের উদ্দেশ্যে রওনা দিল আকাশ। বেশ কিছুক্ষণ পর চলে আসলো আকাশ নতুন অফিসে। নতুন মেশিন বসাচ্ছে আর আকাশ দেখতেছে
তো চলেন আমরা এখন মেহেদি আর শর্মিলার ফ্ল্যাশব্যাক দেখে আসি। শর্মিলা মেহেদির সাথে বসে আছে কফি শপে। এমন সময় শর্মিলা হুট করে মেহেদির পা জড়িয়ে ধরে বলতে লাগলো, মেহেদি, আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছি, অনেক কিছুই করেছি তোমাকে না জানিয়ে। আজকে আমি সব সত্যি কথা বলতে চাই। দেখো, আমি আরও অনেক ছেলেদের সাথে মেসেঞ্জারে রিলেশন করেছি, কিন্তু কখনো তাদের সাথে দেখা করি নাই। আমি আজকে তোমার ভালোবাসা বুঝতে পারছি। আমি আগে যা যা করতাম সব কিছু ছেড়ে দেব তোমার জন্য। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। আমার মাথা ছুঁয়ে বলো, এবং তুমি তোমার আব্বু আম্মুকে আজকে রাতেই বলবে যে আমাদের বাসায় যাওয়ার জন্য, এবং আজকে রাতেই আমাদের বিয়ে হবে। যদি মানতে পারো তাহলে তুমি আমার সাথে সারা জীবন থাকতে পারবে, আর না মানতে পারলে আমি তোমাকে এখনই ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমি মানতে পারবো। আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, কখনো আর কোনো ছেলের সাথে কথা বলবো না, এবং আজকে রাতেই আমি তোমাকে বিয়ে করব। দোকান থেকে তুমি আমাকে বাটন ফোন এনে দিবে। যখন আমি পরিপূর্ণ ভালো হয়ে যাব, তখন যদি তোমার মন চায় তাহলে আমাকে স্মার্টফোন দিবে। বাটন ফোনের দরকার নেই, তুমি যে নিজেই মুখ দিয়ে সব কিছু স্বীকার করেছো এতেই অনেক। চলো এখন বাসায় যাই, আর তুমি তোমার আব্বু আম্মুকে জানিয়ে আমাদের বাসায় নিয়ে আসো। আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। কতক্ষণ সময় লাগবে তোমার নিয়ে আসতে? 1 ঘন্টার ভিতরে আমি তোমাদের বাড়িতে যাব। চিন্তা করো না, আমার আব্বু আম্মুকে নিয়ে। আজকে রাতেই আমাদের বিয়ে হবে। এই বলে দুজন দুজনের দুই দিকে চলে যেতে লাগলো। দীর্ঘ 1.5 ঘন্টা পরে শর্মিলা তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মেহেদিদের বাসায়। মেহেদির আব্বু আম্মুর সাথে কথাবার্তা ফাইনাল করে সন্ধ্যায় তাদের বিয়ে ফাইনাল করলো। বিকেল 5টা মেহেদি ফোন দিল আকাশকে। আকাশ কলটা রিসিভ করতে ওপাশ থেকে মেহেদি বলতে লাগলো, হ্যালো আকাশ, তুই কোথায় আছিস? যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। আজ সন্ধ্যা 7টায় আমার আর শর্মিলার বিয়ে। কি বলতেছিস মামা? হুট করে বিয়ে ফাইনাল হয়ে গেছে? কিছুই তো বুঝলাম না। আর ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা কি করলি? তুই আগে আমাদের বাড়িতে আয়, এরপরে তোকে সব কিছু খুলে বলবো। আচ্ছা, আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। কিছু কাজ আছে তো, কাজগুলো শেষ করে এরপরে আসতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে মায়াকে নিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো মেহেদিদের বাসায়। আকাশ এবং মায়া গিয়ে দেখে তাদের বিয়ে পড়াচ্ছে কাজী। বিয়ে পড়িয়ে চলে গেল। মেহেদি আকাশকে নিয়ে চলে আসলো ছাদে। আকাশকে সবকিছু খুলে বললো। সবকিছু বলার পরে আকাশ বলতে লাগলো, যেহেতু সে বলেছে ভালো হয়ে যাবে, তাহলে ধরে নে সে ভালো হয়ে গেছে। ওর কথা এবং আচরণও বুঝে গেছি সে ভালো হয়ে গেছে। আকাশ রাত 10টা অবধি মেহেদিদের বাড়িতে থেকেই চলে আসলো। তাদের বাড়িতে এসে দেখে তার আব্বু আম্মু এবং মায়ের আব্বু আম্মু বসে আছে সোফায়। আকাশকে দেখে মায়ের আব্বু বলতে লাগলো, আকাশ এবং মায়া এদিকে আসো, দুইজন তোমাদের সাথে আমাদের জরুরি কথা আছে। আকাশ এবং মায়া দুজনেই সোফায় বসতেই মায়ের আব্বু আকাশের উদ্দেশ্য বলতে লাগলো, আকাশ, যেহেতু নতুন অফিস তৈরি করা হয়ে গেছে, আমরা চাইতেছি যে তোমাদের বিয়েটা সেরে ফেলার জন্য। কালকে তোমাদের বিয়ে হবে, এদিকে তোমাদের আপত্তি আছে? যেহেতু আপনারা আগে থেকেই বলে রেখেছেন যে এই রকম টাইমে বিয়ে হবে, তাহলে এখানে আমাদের আর আপত্তি কোথায়? কালকেই না হয় বিয়ে হবে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, কালকে না হয় শুভ কাজ সেরে ফেলা যাবে। এখন তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে দুইজন। আমরা তো খাবার খেয়ে ফেলেছি। আমরা খাবার খাবো না, মেহেদির বিয়ে হয়েছে, আজকে তাদের বাড়ি থেকে খেয়ে এসেছি, খুবই ক্লান্ত লাগতেছে, আমি রুমে গেলাম। এই বলে মায়া চলে গেল রুমে। অন্যদিকে আকাশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে রুমে এসে মায়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা দুজনে ঘুম থেকে উঠে চলে আসলো শপিং মলে। বেশ কিছুক্ষণ বিয়ের শপিং করার পর সোজা চলে আসলো বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। আকাশ এবং বাকি সবাই বসে আছে আর কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। মায়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মেহেদি, শর্মিলা এবং তার বাকি বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো, বসে বসে গল্প করতেছে। রাত 9টা। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আকাশের আম্মু দরজা খুলতে দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজীকে বাড়ির ভেতরে এনে সবকিছু বুঝিয়ে দিতেই কাজী বিয়ের কাজ শুরু করে দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ সম্পূর্ণ করে কাজী চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে বসে আড্ডা দিতেছে। ঘড়ির কাঁটা রাত 11:55। এমন সময় মায়ের আম্মু আকাশের উদ্দেশ্যে বলতে লাগলো, আকাশ, অনেক রাত হয়েছে, এখন তোমরা রুমে যাও। মায়া, তুই যা তাড়াতাড়ি রুমে। আকাশ তাদের কথা শুনে চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ বলতে লাগলো,
কি ব্যাপার, এইভাবে মাথা নিচু করে আছেন কেন? কয়েকদিন আগে আব্বু আম্মু কি বলেছে মনে ছিল না? ওইটা তো এখন তাড়াতাড়ি আনতে হবে। তাদের তো দাদা দাদি হওয়ার স্বপ্ন পূরণ করতে হবে। কি বলেন আপনি? হ্যাঁ, এটা তো করতেই হবে। আমি কি বারণ করেছি নাকি যে করব না? এখন তুমি এটাই আনার জন্য মিশনে নামতে পারো। মায়া এবং আকাশ মিশনে নেমে পড়ল। ইঁদুর আর বিড়ালের যুদ্ধ হতে থাকুক, আমরা এখন তাহলে বিদায় নিই। তাদের যুদ্ধ তো আর দেখতে পারবো না, কারণ তারা তো লাইট বন্ধ করে দিয়েছে। তাদের যুদ্ধ দেখতে হলে আপনারা নিজেরা বিয়ে করে তারপর নিজেদের যুদ্ধ দেখেন। ঠিক আছে, ওকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।